আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকেই সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে তোমরা যারা এই সেশনে পরীক্ষা দিয়েছো, তোমাদের যাদের হয়েছে আলহামদুলিল্লাহ। হয়তো দুর্ভাগ্যক্রমে অনেকের চান্স হয়নি, বা অনেকে এমন আছো শেষের দিকে গিয়ে তুমি পর্যাপ্ত টাইম পাওনি, অর্থাৎ তোমার প্রস্তুতিটা গুছিয়ে নেওয়ার জন্য হয়তো তোমার যতটুকু সময়ের প্রয়োজন ছিল সেই সময়টা তুমি পাওনি। সো তোমরা যারা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছো তোমরা সেকেন্ড টাইমার হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমরা দেখব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে বিগত 3 সেশন ধরে, এবং এই সেশনে কোন টাইপের প্রশ্ন হতে পারে। সো আজকের এই ক্লাসটি তুমি যদি এখন থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে প্রবলেম সলভিং স্কিল বিষয়টি রয়েছে, সেই প্রবলেম সলভিং স্কিল বিষয়ের যে প্রশ্নের টাইপ, এই প্রশ্নের টাইপটা তুমি ধরতে পারবে ইনশাল্লাহ। সো তোমরা সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের যে মূল ক্লাস, এই মূল ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। তোমরা যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে? জাহিদ ভাইয়া ক্লাসটা দেখতেছে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? ওকে, আমরা তাহলে আমাদের মূল ক্লাসটি শুরু করি। তোমরা যারা আমাদের যে 26-27 সেশনে পরীক্ষা দিবা, অর্থাৎ এর এই যে সামনে আপকামিং সেশনটা আসতেছে, সেখানে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে তোমরা অনেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো। সো যাই হোক, তোমরা যারা সিদ্ধান্ত নিয়েছো আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে আগামী সেশন রয়েছে সেখানের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করব, তাহলে আজকের এই ক্লাসটি তুমি মনোযোগ সহকারে দেখতে পারো। আজকের এই ক্লাসটির মধ্য দিয়ে তোমার যে প্রবলেম সলভিং স্কিলের উপর ডাউট গুলো রয়েছে, তার পরবর্তীতে হচ্ছে কোন টাইপের প্রশ্নগুলো আসতে পারে বা কোন টাইপের প্রশ্নগুলো বিগত সেশনে এসেছিল, তার একটি তুমি ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা লেকচার 1 নিয়ে আলোচনা করব, এর পরবর্তীতেও হচ্ছে আমরা অনেকগুলো লেকচার নিয়ে আসবো ইনশাল্লাহ। তোমাদের চাহিদার উপর ভিত্তি করে আজকে আমরা লেকচার 1 নিয়ে আলোচনা করতেছি। এখানে আমরা অনেকগুলো কোয়েশ্চেন, অনেক টপিক দেখে দেখব, অর্থাৎ একটা টপিকের উপর সবগুলো কোয়েশ্চেন না, মানে অনেকগুলো টপিককে মিশ্রিত করে আমরা হচ্ছে এই প্রশ্নগুলো সিলেক্ট করেছি, যে প্রশ্নগুলো আহ তুমি যে সেশনে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ সেখানে আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, প্রথম যে প্রশ্নটি একটু দেখো, এই ডিজাইনের অর্থাৎ এই টাইপের প্রশ্ন কিন্তু এই সেশনের আগে এসেছিল। সো বলা যায় এই টাইপের প্রশ্ন হতে পারে। তোমাকে বলা হচ্ছে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, 25 জন ইংরেজি ও বাংলা উভয় এবং প্রত্যেকে দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন, বাংলায় কতজন কথা বলতে পারেন? তোমরা অনেকে এটা সূত্রের সাহায্যে করে থাকো, কিন্তু তোমাকে মনে রাখতে হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমার টাইমটা খুবই কম থাকে। এখানে 3টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হয়: প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল। সো সেই জায়গা থেকে তুমি ট্রাই করবা যে সর্বোচ্চ শর্টকাট অ্যাপ্লাই করার প্রবলেম সলভিং স্কিলের ক্ষেত্রে, কারণ তোমরা অনেকে হচ্ছে ম্যাথগুলো একদম অনেক লেন্থ প্রসেসও করে থাকো। সো যেই ম্যাথগুলো শর্টকাটে করা যায় ম্যাথগুলো অবশ্যই তোমাকে শর্টকাটে করতে হবে। এটা তুমি সূত্রের সাহায্যে করবে না, তুমি একটা ব্যান্ড ডায়াগ্রাম যেটি রয়েছে তার সাহায্যে হচ্ছে করবে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। দেখো তাহলে এখানে বলা হচ্ছে 50 জন লোকের মধ্যে 35 জন ইংরেজি, মানে আমাদের টোটাল মানুষ আছে হচ্ছে 50 জন, তার মধ্যে হচ্ছে 35 জন হচ্ছে ইংরেজি, আবার 25 জন ইংরেজি ও বাংলা উভয় এবং প্রত্যেকেই দুইটি ভাষার অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন। মানে এখানে যারা আছে তারা অন্তত একটি ভাষায় কথা বলতে পারেন, হয়তো বাংলা হয়তো ইংরেজিতে। আবার দেখা যাচ্ছে 35 জন ইংরেজিতে, 25 জন ইংরেজি ও বাংলা উভয়। তোমাকে বলা হচ্ছে বাংলায় কতজন কথা বলতে পারেন। তাহলে এখানে আমাদের ভাষা কয়টা? ভাষা হচ্ছে দুইটা। দুইটা ভাষার জন্য তুমি দুইটা বৃত্ত অঙ্কন করবা এবং মাঝখানে কমন একটা স্পেস রাখবা। কিভাবে দেখো, এটা মনে করো হচ্ছে আমি বাংলার জন্য অঙ্কন করলাম, এটা বলতেছি বাংলা। এর পরবর্তীতে ইংলিশের জন্য তুমি আরেকটা সার্কেল অঙ্কন করলা। ওকে, এটি হচ্ছে তোমার ইংলিশ। এই যে এই সার্কেলটা যদি আমি আরেকটু চিহ্নিত করে দিই, তাহলে এই যে এটা হইতেছে আমার
ইংলিশ, এই যে এটা ইংলিশ। তাহলে এটা কমন স্পেসটা কার এখানে, এই যে এতটুক বরাবর এটা ইংলিশ, এর পরবর্তীতে এটা বাংলা। তাহলে এখানে এই যে এই সার্কেলটা যদি তুমি বলো, সরি এই সার্কেলটা বলতেছি, এই অংশটা যদি বলো তাহলে বাংলা এবং ইংরেজির উভয় অংশ, মানে এখানে বাংলাও আছে ইংরেজিও আছে। তোমাকে বলা হচ্ছে 25 জন ইংরেজি ও বাংলা উভয়, তার মানে এখানে হবে 25। এই যে এখানে বাংলা এবং ইংরেজিতে কথা বলতে পারে 25 জন, তারা হচ্ছে এই যে বাংলা এবং ইংরেজির কমন স্পেসে আছে। তার পরবর্তীতে বলা হচ্ছে 35 জন ইংরেজিতে। তাহলে 35 জন যদি ইংরেজিতে হয়, একটু দেখো তো, এই যে এতটুক বরাবর এটা কি, এতটুক বরাবর এটা হইতেছে ইংলিশ, সেখানে 25 জন ইতিমধ্যে হয়ে গেছে অর্থাৎ এই সার্কেলের ভিতরে। তাহলে এখানে বলা হচ্ছে 35, 35 জন মানে এখানে আর কত বাকি আছে, এখানে তুমি বসাইতে পারবা 10। মানে এটা তুমি যখন একটু অ্যাডভান্স লেভেল হয়ে যাবা, অর্থাৎ তুমি ম্যাথ করতে করতে যখন একটু আহ, সময় হবে, তখন তুমি দেখবা যে তুমি এটা মানে খুব কম সময়ের মধ্যে করতে পারতেছো, 20 সেকেন্ড 15 সেকেন্ড এই সময়ের মধ্যে তুমি করতে পারবা। তাহলে এখন 20 আর 25 মিলে কত হইলো, 35। হ্যাঁ, তাহলে এই যে ইংরেজিতে বলা হচ্ছে, ইংরেজিতে টোটাল 35 হইলো কিনা, হ্যাঁ, এখানে 25 এখানে 10, 35। এখন তোমাকে বলা হচ্ছে টোটাল 50 জন, তাহলে এখানে কত হইতে পারে, 25 10 35, তাহলে এখানে হবে ভাইয়া 15 জন। তাহলে 15 আর 25 হচ্ছে আমাদের কত, 40, 40 আর 10 50, তাহলে সবগুলো মিলে 50 জন হয়েছে। তোমাকে বলা হচ্ছে এখন বাংলায় কতজন কথা বলতে পারে। বাংলা মানে কোনটা, বাংলা মানে এইটা, বাংলা মানে হইতেছে এইটা। তাহলে বাংলার ভিতরে কে কে আছে দেখো তো, 15 আর হচ্ছে 25। তাহলে 15 প্লাস 25 মানে হইতেছে এখানে কয়জন, 40 জন। এই যে ভাইয়া এখানে 15টা আছে, এটার নাম কি, এটা যদি তোমাকে বলা হইতো শুধু বাংলায় কয়জন কথা বলতে পারে, এটা হইতেছে শুধু বাংলা। আর যদি শুধু ইংরেজিতে কতজন কথা বলতে পারে, তখন 10 জন। বাংলা এবং ইংরেজি উভয়ের মধ্যে কথা বলতে পারে কয়জন, 25 জন। ইংরেজিতে কথা বলতে পারে 25 আর 10 হচ্ছে 35 জন। বাংলাতে কথা বলতে পারে 15 আর 25 হচ্ছে 40 জন। এখন তোমাকে বলা হচ্ছে বাংলায় কতজন কথা বলতে পারে, তাহলে 40 জন। শুধু বাংলায় যদি বলা হইতো তখন হইতো 15 জন। তোমরা যারা কারেক্ট অ্যান্সার করেছো এখানে অনেকেই আছো, নাভিলা, তার পরবর্তীতে হচ্ছে রাইমন, সাদ, সাপিহা। ওকে, হ্যাঁ তোমাদের কারেক্ট আনসার ঠিক আছে। তাহলে আমরা একটা প্রথম কোয়েশ্চেন ছিল, এই জন্য একটু টাইম নিয়েছি এবং আমরা বোঝার ট্রাই করেছি যে এই কোয়েশ্চেনটার আনসার কিভাবে করতে হবে। সো এর পরবর্তীতে তোমরা যারা বই থেকে প্র্যাকটিস করবে, এই টাইপের যে কোয়েশ্চেন গুলো পাবে এগুলা খুব কম সময়ের মধ্যে করে ফেলতে পারবে। হ্যাঁ, ওকে। এরপরে দেখো, একটি শ্রেণীতে যতজন ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে তথ পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো। ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত? আমরা কি জানি ওই শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা কত? জানি না। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি ছাত্র ছাত্রীর সংখ্যা হইতেছে এক্স, ছাত্র ছাত্রীর সংখ্যা এক্স। তুমি যখন পরীক্ষাতে লিখবা তখন এগুলো লিখতে হবে না, হ্যাঁ, তুমি তো পরীক্ষায় শর্টকাট করবা। এখন আমরা বুঝার স্বার্থে হচ্ছে এটা লিখেছি, ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স জন। তোমাকে বলা হচ্ছে একটি শ্রেণীতে যতজন ছাত্র আছে, মানে এক্স জন ছাত্র আছে, প্রত্যেকে মানে একজন, একজনে চাঁদা দেয়। একজনে কত চাঁদা দেয়? প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি। দেখো তো, একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে আমরা ধরেছি এক্স জন, সেখানে প্রত্যেকে মানে একজনের তত পয়সার চেয়ে, এই যে এক্স পয়সার চেয়ে কত বেশি দিচ্ছে, 25 পয়সা বেশি চাঁদা দিচ্ছে। তাহলে এটা হচ্ছে যোগ বেশি হইলে, এই যে টোটাল শিক্ষার্থীর চেয়ে 25 পয়সা চাঁদা বেশি দিচ্ছে একজন শিক্ষার্থী। মোট 75 টাকা উঠলো। 75 টাকা কিভাবে উঠলো? এটা টোটাল যারা স্টুডেন্ট ছিল তারা সবাই মিলে চাঁদা দেওয়াতে 75 টাকা উঠলো। হ্যাঁ, তাহলে একজনে চাঁদা দেওয়া হচ্ছে এক্স জনে চাঁদা দেয় হচ্ছে, তাহলে আরো বেশি হবে। হ্যাঁ, তাহলে এক্স প্লাস 25 এর সাথে এক্সটা কি হবে ভাইয়া, গুণ হবে। ওকে, হ্যাঁ, টোটাল তাহলে কত টাকা উঠলো, 75 টাকা। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে এক্স ইন্টু এক্স প্লাস 25, এই যে এটা চাঁদার পরিমাণ না, হ্যাঁ, অর্থাৎ এক্স জন টোটাল মিলে হচ্ছে এই পরিমাণ চাঁদা দিয়েছে না, হ্যাঁ, তাহলে টোটাল কয় টাকা, 75 টাকা। এখন তুমি এখানে লিখছো পয়সা, হ্যাঁ, তার চেয়ে 25 পয়সা বেশি, কিন্তু এটা লিখছো কি টাকায়।
তাহলে টাকাকে পয়সাতে কনভার্ট করতে হলে 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, তাহলে 75 টাকা মানে আরো বেশি হবে, অর্থাৎ 100 তোমাকে গুণ করতে হবে। ওকে, হ্যাঁ। এখন যদি একটু গুণ করো তাহলে এক্স স্কোয়ার প্লাস 25x ইকুয়াল এখানে হইতেছে 7500। এটা যদি এদিকে নিয়ে আসো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 7500 ইকুয়াল হইতেছে 0। এখন এখানে 7500 থেকে ভাঙলে 75 এবং 100 দিয়ে তুমি ভাঙতে পারো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 100x মাইনাস 75x মাইনাস 7500 ইকুয়াল হচ্ছে 0। এই যে 100x থেকে 75x বাদ দিলে প্লাস 25x, আর 7500 থেকে আমরা ভাঙতে পারি 100 গুণন হচ্ছে 75। এখন দেখো এই দুই জায়গা থেকে কি কমন যায়, x কমন যায়, তাহলে কি থাকে ভাইয়া x প্লাস 100। এরপরে এখান থেকে মাইনাস 75 কমন নিলে x প্লাস কত থাকে, x প্লাস থাকে হচ্ছে 100। ওকে, হ্যাঁ, ওকে, এইদিকে হচ্ছে ইকুয়াল 0। এখন দেখো এখানে x প্লাস 100 আছে, এখানে x প্লাস 100 আছে, তাহলে x প্লাস 100 আমরা নিলাম। এরপর আর কি আছে, x মাইনাস 75, x মাইনাস 75 ইকুয়াল 0। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারো, লিখতে পারো হচ্ছে x প্লাস 100 ইকুয়াল 0 অথবা x মাইনাস 75 ইকুয়াল 0। তাহলে x ইকুয়াল এই যে প্লাস 100 টা ওই পাশে গেলে এটা হইতেছে মাইনাস 100, অথবা x ইকুয়াল মাইনাস 75 টা ওই পাশে গেলে প্লাস 75। এখন একটু খেয়াল করো তো, x মানে তুমি কাকে ধরে নিয়েছিলে, ছাত্রছাত্রীর সংখ্যা। ছাত্রছাত্রীর সংখ্যা কি কখনো মাইনাস যুক্ত হইতে পারে? হইতে পারে না, এটা সবসময় পজিটিভ যুক্ত হয়, অর্থাৎ প্লাস যুক্ত। তাহলে পজিটিভ ওয়ালা কোনটা, এই যে এটা, অর্থাৎ x ইকুয়াল প্লাস 75। তাহলে আমাদের আনসার কোনটা, আনসার হইতেছে সি অপশনটা। হ্যাঁ, সাদ, রাপিয়া, রাহিন, হ্যাঁ সবাই কারেক্ট আনসার করেছো, সি অপশনটা কারেক্ট আনসার। পরীক্ষায় যখন তুমি এই প্রশ্নটা যদি পাও, এই প্রশ্নটার আনসার করবা, তুমি মনে মনে ধরে নিব হচ্ছে এক্স, তাহলে একজনের চাঁদা দিব হচ্ছে এক্স প্লাস 25, একজনের দিবে এটা আরো বেশি, এক্স ইন্টু এক্স প্লাস 25 ইকুয়াল হচ্ছে 75। এটা যেহেতু টাকাতে ছিল পয়সাতে কনভার্ট করতে হবে, তাহলে ইন্টু 100। সেখান থেকে তুমি এক্স এর মানটা বের করে নিয়ে আসবে, যেটা পজিটিভ ভ্যালু তুমি পাবা সেটাই হবে শিক্ষার্থীর সংখ্যা। ওকে, হুম, ধন্যবাদ সবাইকে। এরপরে দেখো 20 ফুট লম্বা একটি বাঁশ এমন ভাবে কেটে দুই ভাগ হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কত? ওকে, ছোট অংশের দৈর্ঘ্য কত, এটা তোমরা হচ্ছে চাইলে শর্টকাট একদম ওই শর্টকাটও করতে পারো, আবার চাইলে তোমরা যারা বুঝো না তারা হচ্ছে একদম সুন্দরভাবে করতে পারো। আগে আমরা সুন্দরভাবে করে দেখি। দেখো 20 ফুট একটা লম্বা বাঁশকে এমন ভাবে কেটে দুই ভাগ হলো যেন যে ছোট অংশটি থাকবে সেটা বড় অংশের 2/3 হয়, মানে যেটা বড় অংশ থাকবে এই বড় অংশের হচ্ছে আমাদের 2/3 হবে। এখন ছোট অংশের দৈর্ঘ্য কত? তাহলে বড় অংশের 2/3 হবে না ছোট অংশটা? হ্যাঁ, তাহলে বড়টা যদি আমরা এক্স ধরি, তাহলে ছোটটা হবে এই বড় এর 2/3, অর্থাৎ 2/3 ইন্টু হচ্ছে এক্স। আবার এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে কত ফুট পাবা? 20 ফুট পাবা। আবারও দেখো এটা বড় অংশ এক্স, তাহলে বড় অংশের বলা হচ্ছে বড় অংশের 2/3, এই যে বড় অংশের 2/3, এটা হইতেছে ছোট, এটা হইতেছে বড়, এটা বড় এটা ছোট, ঠিক আছে কিনা? হ্যাঁ, বড়কে আমরা এক্স ধরলাম, ছোটটা হচ্ছে কি বড় এর 2/3। এখন তাহলে দেখো এখানে যদি তুমি 3 লসাগু নাও তাহলে এটা হইতেছে 3x প্লাস হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে 20। সো 3x আর 2x মিলে হইতেছে 5x, 5x ডিভাইডেড বাই 3 ইকুয়াল হইতেছে 20। আর নিচে মনে মনে এক আছে, 5x এর সাথে 1 গুণ, 3 এর সাথে 20 গুণ, তাহলে 5x ইকুয়াল হচ্ছে 60। তাহলে x ইকুয়াল হইতেছে 60 ডিভাইডেড বাই 5, অর্থাৎ 5 12 কত? 5 12 হইতেছে আমাদের 60। 5 12 কত? 5 12 হইতেছে 60। তার মানে বড় অংশটা কত? বড় অংশটা হইতেছে আমাদের 12 ফুট। কয় ফুট? 12 ফুট। এখন ছোট অংশটা এই যে তুমি এখান থেকে বের করো, এখান থেকে যদি বের করো 2 ডিভাইডেড বাই 3 ইনটু x এর মান কত? x এর মান হইতেছে 12। তাহলে 3 4 কত? 3 4 12, 4 দুগুণে কত? 4 দুগুণে হইতেছে এখানে 8। 4 দুগুণে কত? 4 দুগুণে হইতেছে এখন 8। দেখো এখানে বড় অংশ কত আসছে? বড় অংশ 12 আর ছোট অংশ আসছে কত? 8। এখন বড় অংশের যে ছোট অংশ এটা 2/3 কিনা দেখো তো, অর্থাৎ 3/2 কিনা? হ্যাঁ, 3/2। তাহলে আমরা যেটা 20 ছিল, এই 20 কে যদি আমরা ভেঙে ফেলি, একটা যদি 12 হয় একটা যদি 8 হয়, তখন এটা হবে বড় অংশ, এটা হইতেছে আমাদের ছোট অংশ। ওকে, হ্যাঁ, তাহলে তোমরা এটা যেহেতু তোমার সময় লাগতেছে না, এটা এইভাবে তুমি হচ্ছে করতে পারো, এইভাবে করলে হচ্ছে একেবারে সেফ জোন। হ্যাঁ, যদি বড় অংশ খুঁজতো তখন আমরা 12 বলতাম, ছোট অংশ
বড় অংশের 2/3 মানে 3/2 অর্থাৎ 4 দুগুণ 8, 3 4 12, তাহলে 8টা হচ্ছে আমাদের ছোট অংশ। ও তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের জন্য সেকেন্ড টাইমার হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, আপকামিং যে সেশনটা রয়েছে সেই সেশনে তোমাদের জন্য হচ্ছে আমাদের সি ইউনিট সেকেন্ড টাইমার চ্যালেঞ্জিং এই বেসটি, এটা আমরা প্রত্যেক বছরই হচ্ছে সেকেন্ড টাইমারদের জন্য এই কোর্সটা রান করে থাকি এবং এই কোর্সের মধ্যে আমরা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার ট্রাই করি। তোমরা যারা বিগত বছরগুলোতে আমাদের কাছে পড়েছিলা তোমরা অবশ্যই জানো এই কথাটা, কারণ সেকেন্ড টাইমার হিসেবে তোমরা আরেকবার আসলে যুদ্ধের জন্য হচ্ছে প্রস্তুতি নাও এইখানে। সো তোমাদেরকে আমরা সর্বোচ্চ এফোর্ট দেওয়ার ট্রাই করি, আমরা প্রত্যেকটা ব্যাচে হচ্ছে এটা করেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সো ইনশাল্লাহ পরবর্তীতে অর্থাৎ এই সেশনে আমরা সর্বোচ্চ এফোর্ট এই কোর্সটিতে দিব ইনশাল্লাহ। সো তোমরা যারা যুক্ত হয়েছো তোমরা তো যুক্ত হয়েছে, আর তোমরা যারা যুক্ত হওনি এখনো এই কোর্সটিতে তোমরা যুক্ত হয়ে যাবা। আর আমাদের এই কোর্সটিতে এই সেশনে লাইভ ক্লাস থাকবে 90টা, আমরা এখানে টোটাল হচ্ছে 90টা লাইভ ক্লাস নিব। হ্যাঁ, 3টা সাবজেক্টের উপর, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালাইটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, 3টা সাবজেক্টের উপর টোটাল 90টা ক্লাস থাকবে। আর হচ্ছে ওয়েবসাইটের ক্লাস থাকবে এখানে 80টি। এই ওয়েবসাইটের ক্লাসগুলো হচ্ছে আমরা সম্পূর্ণ রেকর্ডেড করা ক্লাস, আর এই সেশনের জন্য আমরা আবারও ক্লাসগুলো আপডেট করতেছি। অনেকগুলো ক্লাস আমরা আপডেট করেছি অর্থাৎ এই যে পরীক্ষার পর থেকে এই সময়ের মধ্যে। সো তোমরা এই সেশনের জন্য আপডেট ক্লাসগুলো পাবা। আর এখানে এক্সাম থাকবে হচ্ছে তোমার 40টি। এই 40টি এক্সাম তুমি আমাদের অনলাইনে দিবা অর্থাৎ ওয়েবসাইটের মধ্য দিয়ে দিবা। আর আমাদের তরফ থেকে 3টা বই পাবা, আর বইগুলো সবাই হচ্ছে চিনো। একটা হচ্ছে আমাদের সিইউবিবি ট্র্যাকার বুক, সিইউবিবি প্র্যাকটিস বুক, সিইউবিবি এক্সাম বুক। সিইউবিবি এক্সাম বুক যে বইটি রয়েছে সেই বইটির মধ্য দিয়ে তুমি ঘরে বসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের স্ট্যান্ডার্ডে অনেকগুলো এক্সাম তুমি দিতে পারবো। অর্থাৎ এই কোর্সটির মধ্য দিয়ে তুমি ডাবল বেনিফিট পাচ্ছ। একটা হচ্ছে আমাদের যে অনলাইনে পরীক্ষা দিতে পারবা, আর নাম্বার 2 হচ্ছে তুমি ঘরে বসে অফলাইনে আমাদের বইটির মধ্য দিয়ে পরীক্ষা দিতে পারবা। অফলাইন অথবা অনলাইনে যদি তুমি এক্সামের প্রশ্নগুলো না বুঝো বা প্রশ্নগুলোর উত্তর কিভাবে আসছে সেটা যদি না বুঝো, তুমি পরীক্ষা দিয়ে দিয়েছো, অনেকগুলো প্রশ্ন হয়তো তুমি বুঝো নাই যার কারণে দাগাতে পারো নাই, সেই প্রশ্নগুলো আমাদেরকে সরাসরি হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে সাবমিট করতে পারবা। আমরা তোমাদেরকে সরাসরি যারা আমরা শিক্ষক প্যানেল রয়েছে, যেই স্যার হচ্ছে যেই সাবজেক্টটি পড়ান ওই সাবজেক্টের উপর তোমার যতগুলো কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো দিলে আমরা হোয়াটসঅ্যাপের মধ্য দিয়ে সেটা প্রত্যেক বছরে আমরা সমাধান করেছি। সো এই বছর আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। তো তোমরা যারা যুক্ত হবা এই কোর্সটিতে যুক্ত হয়ে যাবা। আমাদের কোর্সটার ফি ছিল 2500 টাকা। তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে এই কোর্সটিতে যুক্ত হবা তোমাদের জন্য কোর্স ফি থাকবে হচ্ছে 2000 টাকা। আমাদের একমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার 098546682, এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমরা আমাদের এই কোর্সটিতে যুক্ত হইতে পারবে। এর বাইরেও যদি তোমার কোনো কোয়েশ্চেন জানার থাকে এই নাম্বারটিতে যোগাযোগ করে তুমি জেনে নিবা। আর আমরা এই সেশনে অপরিবর্তিত শিক্ষক প্যানেলে আলহামদুলিল্লাহ রয়েছি, অর্থাৎ বিগত 3 সেশন ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে পরিবর্তিত প্রশ্ন পদ্ধতির আলোকে প্রশ্ন করা হচ্ছে, আমরা একদম বিগত 3 সেশন থেকে পড়াচ্ছি। আমাকেও তোমরা চিনো হয়তো। এর পরবর্তীতে অ্যানালাইটিক্যাল স্কিল যিনি পড়ান তোমাদের নাসিম ভাই, আর ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল যিনি পড়ান তোমাদের নাসার ভাই, আমরা একদম প্রথম সেশন থেকে অর্থাৎ 2023 সাল থেকেই পড়াচ্ছি। সো এই সেশন সহ আমরা 4টি সেশন পড়াচ্ছি আর কি। সো আমরা অপরিবর্তিত শিক্ষক প্যানেলে এখানে রয়েছি, আমাদের উপর আস্থা রাখতে পারো, ইনশাআল্লাহ সর্বোচ্চটা আমরা দিব। এরপরে দেখো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? তাহলে দেখো তো ভাইয়া একটা গাড়ির চাকা এটা কিনা। হ্যাঁ, একটা গাড়ির চাকা হচ্ছে এইটা। এখন একটা গাড়ির চাকা মনে করে এখান থেকে যাত্রা শুরু করে এইখানে আসছে। হ্যাঁ, এই যে ঘোরা মানে যাত্রা যেখান থেকে শুরু করে সে স্থানে ফিরে যাইতে হবে না। হ্যাঁ, তাহলে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ থাকে? এখানে হচ্ছে 360 ডিগ্রি কোণ। ওকে, মানে এখান থেকে একবার যাত্রা করে এখানে ফিরে আসা মানে কত? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তোমাকে বলা হচ্ছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে? দেখো তো একটা গাড়ির চাকা একবার ঘুরা মানে কয় ডিগ্রি কোণ উৎপন্ন করা? একবার ঘুরা মানে হইতেছে এখানে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করা। তোমাকে বলা হচ্ছে একটি চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। প্রতি মিনিট কথাটা আগে একটু বাদ দাও, আগে 90 বার ঘুরে মানে, তাহলে 90 বার ঘুরে মানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? আরো বেশি, অর্থাৎ 90 গুণ 360 ডিগ্রি। এই যে 90 বার ঘুরে এটা কয় মিনিটে? প্রতি মিনিটে। প্রতি মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ড। তার মানে 60 সেকেন্ডে ঘুরে হচ্ছে আমাদের
90 গুণ 360 ডিগ্রি। তোমাকে বের করতে বলছে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, তাই না? 1 সেকেন্ড হলে আরো কম, কম হইলে হচ্ছে ভাগ, তাহলে 90 গুণন 360 ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে এখানে 60, তাহলে 0 0 ক্যান্সেল, 6 6 কত, 6 6 হচ্ছে 34, 6 9 54, আর এখানে আছে 0, অর্থাৎ 500 কত ডিগ্রি ভাইয়া, 540 ডিগ্রি। তার মানে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, 1 সেকেন্ডে চাকাটি 540 ডিগ্রি ঘুরবে। হ্যাঁ, তোমরা যারা আনসার করেছে কারেক্ট আনসার। সো আমরা যদি এখন থেকে প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করে বারবার প্র্যাকটিস করে, আমাদের জন্য কিন্তু বেশি সময় লাগবে না মেইন পরীক্ষায় প্রশ্নগুলোর আনসার দেওয়ার ক্ষেত্রে। সো দেখো, একবার ঘোরা মানে এই যে একটা বৃত্ত, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে আমি এই স্থানে পৌঁছাচ্ছি, মানে 360 ডিগ্রি অতিক্রম করেছি একটা বৃত্তের ক্ষেত্রে। তাহলে একবার ঘোরা মানে 360 ডিগ্রি, 90 বার হলে আরো বেশি। 90 বার ঘুরতেছি কখন, 1 মিনিট, 1 মিনিটে মানে কখন, 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে এত ডিগ্রি, আর 1 সেকেন্ড বলছে, তাহলে 1 সেকেন্ড আরো কম হবে, কম হলে হচ্ছে বাক, আমরা আনসার পেয়েছি 540 ডিগ্রি। ওকে, এখন দেখো এখানে বলা হচ্ছে যে এখানে ABCD চতুর্ভুজের AB সমান্তরাল CD। দেখো এটা হইতেছে আমার একটা AB রেখা, এটা সমান্তরাল হবে আবার কি, আবার সমান্তরাল হবে এটা হচ্ছে CD। ওকে, এখন তোমাকে বলা হচ্ছে কি AC ইকুয়াল VD। আচ্ছা, এখানে যে AC এর পরিমাণ এবং VD এর পরিমাণ সেম। দেখো তো, এই দুইটা বাহু এবং হচ্ছে এই দুইটা বাহু সমান হয়েছে, এতটুকু বুঝলাম। কোণ 90 ডিগ্রি, তার মানে এখানে এই যে এই কোণটা আছে, এই কোণটা হইতেছে 90 ডিগ্রি। হলে সঠিক চতুর্ভুজ কোনটি? AC ইকুয়াল হচ্ছে VD। হ্যাঁ, AB সমান্তরাল হইতেছে CD। ওকে, আবার AC ইকুয়াল VD, আবার এটা 90 ডিগ্রি মানে কি, এটা 90 ডিগ্রি মানে হচ্ছে এটা যদি কোনো কারণে সামন্ত্রিক হইতো, দেখো এটা যদি কোনো কারণে, অর্থাৎ এই দুইটি বাহু হচ্ছে পরস্পর এখানে সমান্তরালই আছে, এই দুইটি বাহু পরস্পর সমান্তরালই আছে না? হ্যাঁ, এখানে কোন একটা কোণ কি হচ্ছে আমাদের সমকোণ আছে, অর্থাৎ 90 ডিগ্রি না। এটা 90 ডিগ্রি মানে তাহলে এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে একটু দেখো তো, এখানে দুইটি বাহু এই যে AB এবং CD সমান এবং সমান্তরাল, AC এবং VD সমান এবং সমান্তরাল। এর পরবর্তীতে এই কোণটা বলা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে বাকি কোণগুলো হচ্ছে 90 ডিগ্রিতে আছে। তার মানে এটা কি আমাকে বলো তো ভাইয়া, এটা হইতেছে আমাদের আয়তক্ষেত্র। ওকে, আয়তক্ষেত্র কিনা? হ্যাঁ, আয়তক্ষেত্র। সো ডি অপশনটা হইতেছে কারেক্ট আনসার। এরপরে দেখো, বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? একটু যদি তুমি বোঝার ট্রাই করো, বৃত্তের ব্যাস, এই যে আমাদের এটা একটা হচ্ছে বৃত্ত, এটা হইতেছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে এই যে পরিধি পর্যন্ত দূরত্বটা, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আবার এই কেন্দ্র থেকে এই যে আমাদের এই পরিধি পর্যন্ত দূরত্বটা হচ্ছে ব্যাসার্ধ। আর পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত আমাদের কেন্দ্রের মধ্য দিয়ে এখানে যদি বিদ্যমান রেখা, এই রেখাটা হচ্ছে আমাদের ব্যাস। ওকে, হ্যাঁ, তাহলে ব্যাস কত হয়, আর প্লাস আর, মানে হইতেছে এই যে এতটুকু আর এতটুকু আর। হ্যাঁ, এই যে আমাদের এতটুকু আর এতটুকু আর, তার মানে হচ্ছে এখানে 2r, অর্থাৎ ব্যাসটা হচ্ছে 2r। একটু ভালো মতো খেয়াল করো, প্রত্যেকটি প্রশ্নের তুমি আনসার করতে পারবো, মানে ভিন্ন যদি আনসার আসে, ব্যাসার্ধ ভালো মতো খেয়াল করবা, ব্যাসার্ধ যখন আর, তখন ব্যাস হইতেছে 2r, তখন ক্ষেত্রফল হইতেছে পাই আর স্কয়ার। এই যে বৃত্তের ব্যাসার্ধটা আমি আর ধরেছি, তাহলে ব্যাসটা হয়েছে 2r, ক্ষেত্রফলটা হইতেছে, ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার, যখন বৃত্তের ব্যাসার্ধ আর। ওকে, হ্যাঁ, এখন তোমাকে বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে, মানে বৃত্তের ব্যাস, এই যে এখানে 2r আছে, এই 2r থাকবে না, নতুন ব্যাসটা কত হবে, নতুন ব্যাসটা হয়ে যাবে 3 গুণ, মানে 2r এর সাথে কত গুণ হবে, 3 গুণ, তাহলে 3 × 2r। এখন এই ব্যাস থেকে তুমি যদি ব্যাসার্ধতে পাইতে চাও, কারণ কেন, নতুন তোমাকে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পেয়েছে এটা তোমাকে দেখতে হবে। তাহলে নতুন ক্ষেত্রফল তো তুমি জানো পাই আর স্কয়ার, এখন কি আর বসাইতে পারবা? ব্যাসার্ধ যখন আর ছিল তখন আর স্কয়ার বসাইছো, এখান থেকে যে ব্যাসার্ধটা আসবে সেটার উপর তো স্কয়ার করতে হবে। হ্যাঁ, এখন একটু দেখো, ব্যাস যখন 2r ছিল তখন ব্যাসার্ধ কি আর, কিভাবে পাইছো তুমি? 2 দ্বারা ভাগ করে, এই যে এটা আমাদের ছিল 2r, সেখান থেকে অর্ধেক হচ্ছে আমাদের আর, তার মানে 3 × 2r, এটার অর্ধেক কি হবে ভাইয়া, এটার অর্ধেক হইতেছে আমাদের ব্যাসার্ধ। তাহলে 2 2 ক্যান্সেল, আর থাকে কত, আর থাকে হচ্ছে 3r। তার মানে নতুন বৃত্ত যেটা, তার ব্যাসার্ধ হইতেছে 3r,
তার মানে নতুনের ক্ষেত্রফল হচ্ছে কি 3r হোল স্কয়ার। তার মানে পাই 3 তারিখে কত 9, এখানে হচ্ছে আর স্কয়ার। দেখো তো 9 এদিকে নিয়ে আসো, আর এখানে পাই, এখানে হচ্ছে আর স্কয়ার। তার মানে দেখো তো একটু ভাইয়া, এই যে এটা পুরাতন বৃত্তের ক্ষেত্রফল, পুরাতন বৃত্তের ক্ষেত্রফলের সাথে মিলে কিনা। হ্যাঁ, তার আগে কত আসছে 9 আসছে, তার মানে 9 গুণ বৃদ্ধি পাইছে। কয় গুণ? 9 গুণ বৃদ্ধি পাইছে। ওকে, বুঝা গেছে? তাহলে আমরা একদম বেসিক কনসেপ্ট থেকে দেখেছি, তোমরা যদি একটু প্র্যাকটিস করো বেশি সময় লাগবে না এই প্রশ্নগুলোর আনসার করার ক্ষেত্রে। টাকায় 3টি লেবু ক্রয় করে টাকায় 2টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখো এখানে টাকা সেম, মানে মনে করো আমি 100 টাকায় 3টা লেবু ক্রয় করে এই যে আবার 100 টাকায় 2টি লেবু বিক্রয় করতেছি, তাহলে শতকরা কত লাভ হবে? মানে আমি 100 টাকা দিয়ে 3টা লেবু কিনছিলাম, আবার 100 টাকা দিয়ে 2টি লেবু বিক্রয় করতেছি, তার মানে আমার কাছে একটা লেবু থেকে যাচ্ছে। এখন তোমাকে বলা হচ্ছে তুমি কত লাভ করবে, মানে কত পার্সেন্ট তুমি লাভ করতেছো এই জায়গায়। এটার জন্য যদি টাকার পরিমাণ সেম হয়, পণ্যের পরিমাণ ভিন্ন হয়, তখন এই সূত্রটা সব সময় ইউজ করবা শর্টকাটে। সেটা হচ্ছে 100 ডিভাইডেড বাই s ইনটু সি মাইনাস এস। ওকে, হ্যাঁ, তাহলে উপরে হইতেছে এখানে 100, এস এস মানে বিক্রয়ের পরিমাণ, তুমি কয়টা বিক্রয় করতেছো দেখো তো, 2টি বিক্রয় করতেছো, তাহলে এখানে 2। সি মানে ক্রয়ের পরিমাণ, 3টে কিনছিলা, তার মানে এখানে 3 মাইনাস 2। এখন দেখো 100 কে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 50, 3 থেকে 2 গেলে হচ্ছে 1, তার মানে তুমি কত পার্সেন্ট লাভ করতেছো? 50%। এখন ভাই আমরা লাভ হইছে নাকি ক্ষতি হইছে এটা কিভাবে বুঝবো? লাভ যে এই জন্য এখানে যে সাইনটা আছে এটা অলরেডি পজিটিভ সাইন। যদি এখানে ক্ষতি হইতে এখানে আগে হচ্ছে মানটা ছোট হয়ে যেত, এটা বড় হইতো, তখন একটা নেগেটিভ সাইন সামনে চলে আসতো। নেগেটিভ মানে এখানে ক্ষতি হওয়া বুঝাইতো, যেহেতু এখানে পজিটিভ আছে সেটা কি হইছে ভাইয়া? এটা লাভ হইছে। ওকে, বুঝা গেছে? এটা কি হয়েছে? এটা লাভ হয়েছে। ওকে, দেখো এরপরে 394 এর চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কখন আসবে? যদি আমাদের এই যে দেখো এটা হইতেছে আমার প্রথম, এটা দ্বিতীয়, এটা হইতেছে তৃতীয়, এর পরবর্তীতে চতুর্থ সমানুপাতিক। সমানুপাতিক কখন হয়? যদি প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাত এটা যদি তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হয়। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় রাশির অনুপাতের যে মানটা আসবে সেটা হচ্ছে তৃতীয় এবং চতুর্থ রাশির অনুপাতের সমান হবে। এখন দেখো প্রথম কে আছে এখানে 3, এরপরে অনুপাত মানে হচ্ছে 9 ইকুয়াল, তৃতীয় মানে হচ্ছে 4 মানে আমরা জানি না, মনে করলাম x ধরলাম। তাহলে এই যে অনুপাত মানে কি ভাগ, তাহলে 3 ডিভাইডেড বাই 9 ভাগ চিহ্ন, 4 অনুপাত মানে হচ্ছে ভাগ, এখানে x এর সাথে 3 গুণ, 9 এর সাথে 4 গুণ, তার মানে 3x ইকুয়াল টু হইতেছে এখানে 36, সো x ইকুয়াল হইতেছে 3 12 36 অর্থাৎ 12। তার মানে চতুর্থ সমানুপাতিক যেটা আছে তার মান হইতেছে কত? তার মান হইতেছে এখানে ডি অপশন যেটি রয়েছে সেটি, অর্থাৎ 12। এরপরে দেখো একটি আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, গড়টির পরিসীমা 32 মিটার হলে গড়টির দৈর্ঘ্য কত? আয়তকার বলছে, এখন আয়তকার ঘরের দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, গড়টির পরিসীমা 32 মিটার। তাহলে আয়তকার কোন ঘরের পরিসীমার সূত্রটা কি? পরিসীমা মানে এটা যদি আমাদের আয়তকার ঘর হয়, এই যে একদম এই প্রান্ত থেকে শুরু করে আবার ওই প্রান্তে ফিরে যাওয়া, আমি যতটুকু দূরত্ব অতিক্রম করছি এটাই হচ্ছে পরিসীমা। তাহলে এটার পরিমাণ তুমি যদি এক্স ধরো, এটার পরিমাণ যদি ওয়াই ধরো, এই যে আয়তকারের যদি এটা এক্স হয়, এটাও তো এক্স হবে, এটা ওয়াই হইলে এটা ওয়াই হয়। তার মানে দেখো তো এক্স প্লাস, এই যে এইভাবে না পরিসীমাটা, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। আমি বোঝার স্বার্থে বলতেছি এক্স এক্স মানে এখানে 2x প্লাস হইতেছে 2y, এখান থেকে তুমি 2 কমন নিলে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ মানই পরিসীমা বোঝায়। তার মানে পরিসীমা সমান আমরা অলওয়েজ মনে রাখবো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। ওকে, হ্যাঁ। এখন এই পরিসীমা কত আছে এখানে? 32 মিটার ইকুয়াল এখানে 2। এখানে দৈর্ঘ্যটা কি বলা হচ্ছে? দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, অর্থাৎ প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে x প্লাস 4। কেন ভাইয়া? দেখো ঘরের দৈর্ঘ্যটা, হ্যাঁ দৈর্ঘ্যটা প্রস্থ অপেক্ষা, প্রস্থকে তুমি x ধরছো, এই যে এই প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে x প্লাস 4, তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থ ইন্টু 2, এই যে দেখো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ হচ্ছে পরিসীমা। তাহলে পরিসীমার নিচে হচ্ছে আমাদের 32 আছে, কারণ পরিসীমাটা 32 মিটার বলছে। 2, এখানে x আর x যোগ করলে কত হবে? 2x প্লাস কত? প্লাস হইতেছে 4।
এখন এখানে 32, এখানে 2, 2টা গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে। তো 32 ডিভাইডেড বাই 2 ইকুয়াল 2x প্লাস 4। তাহলে এখানে কত হয়, 16 ইকুয়াল 2x প্লাস 4। এখানে তুমি যদি 2x রেখে দাও, প্লাস 4টা এই পাশে আসলে মাইনাস অবস্থায় হয়ে যাবে, অর্থাৎ 16 মাইনাস 4। 16 থেকে 4 গেলে কত, 12 ইকুয়াল কত, 2x। তাহলে x ইকুয়াল কত লেখা যাবে, x ইকুয়াল হচ্ছে 12 ডিভাইডেড বাই 2, তার মানে কত, x ইকুয়াল টু হইতেছে আমাদের 6। ওকে, হ্যাঁ। এখন তোমাকে বলা হচ্ছে গড়টির দৈর্ঘ্য কত। এই যে যেটা ধরছিল এটা হইতেছে প্রস্থ। যদি প্রস্থ জিজ্ঞেস করতে তাহলে আমরা বলতাম 6 মিটার। এখন যেহেতু দৈর্ঘ্য জিজ্ঞেস করতেছে, এই যে x এর মান হইতেছে 6, এরপরে প্লাস, এরপরে 4, তাহলে 6 প্লাস 4 মানে কত, 10। ওকে, তাহলে বি অপশন যেটি রয়েছে এটি হইতেছে কারেক্ট আনসার, অর্থাৎ 10 মিটার। বুঝে গেলে কথাটা? ওকে। এরপরে দেখো, একটি মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত। ওকে, হ্যাঁ, দেখো এটি একটি মিনার আমরা ধরলাম। এখন বলা হচ্ছে একটি মিনারের পাদদেশ থেকে, এই যে একটা মিনারের পাদদেশ, সেটা হইতেছে আমার শীর্ষদেশ, অর্থাৎ মিনারের একদম ছাদ যেটা, সেটা আর কি। মিনারের পাদদেশ হতে 20 মিটার দূরে, এই যে মিনারের পাদদেশ যেটা আছে, মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, এটা 20 মিটার দূরে একটি স্থান হতে, আচ্ছা একটি স্থান, এই স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর, এই যে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ মানে এই কোণটা, মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ কত, উন্নতি কোণ হইতেছে 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে মিনারটির উচ্চতা কত, এই যে এটা ছিল না মিনার, এটা হইতেছে মিনারের উচ্চতাটা কত। একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এই কোণটা কত, 90 ডিগ্রি। 90 ডিগ্রির বিপরীত যে বাহুটা থাকে সেটাকে কি বলা হয়, অতিভুজ। আর এই যেটা অতিভুজের সাথে একটা থিটা আছে, ভালো মতো খেয়াল করবো, অতিভুজের সাথে একটা কোণ আছে। অতিভুজের সাথে যে বাহুটার কোণ থাকবে সেটা হইতেছে ভূমি, যার সাথে এই যে দেখো অতিভুজ, এখানে কোনো কোণ আছে নাই, এখানে কোণ থাকলে এটা ভূমি হইতো, কিন্তু এখানে কোণ আছে একটা অতিভুজ, তার মানে এটা ভূমি। তাইলে এটার নাম কি হবে, এটার নাম হইতেছে লম্ব। এখন তোমাকে বের করতে হবে কিসের মান, ভূমির মান, এটাই তো। হ্যাঁ, তাহলে তুমি এখানে লম্ব এবং ভূমির মাঝে একটা রিলেশনশিপ তোমাকে তৈরি করতে হবে। এটার জন্য তুমি কি পারো, tan থিটা, tan থিটা ইকুয়াল টু কি, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তার মানে লম্ব ডিভাইডেড বাই ভূমি না, হ্যাঁ। তাহলে লম্ব হইতেছে এখানে 20। ওকে, ভূমি কত, ভূমি আমরা জানি না, ভূমি আমরা ধরে নিচ্ছি যে এটা হাইট, তার মানে হচ্ছে এটা h। এই যে tan থিটা, tan থিটার মান কত, tan থিটার মান হইতেছে এখানে আমাদের, দেখো tan থিটার মান কত, থিটার মান হইতেছে এখানে 30 ডিগ্রি, ইকুয়াল 20 ডিভাইডেড বাই h। tan 30 ডিগ্রি মানে কত, 1/√3। ওকে, tan 30 ডিগ্রি মানে 1/√3 না, হ্যাঁ, 1/√3। একটু আমি একটু দেখি, একটি মিনারের পাদদেশ থেকে, এটা 0, হ্যাঁ, ও সরি, একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরের একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতাটা কত। ও, এটি হইতেছে আমাদের মিনার, আর এটি হচ্ছে মিনারের পাদদেশ। এই পাদদেশ থেকে হচ্ছে আমাদের একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে, এই যে এটা হইতেছে আমাদের 20 মিটার দূরে। 20 মিটার দূরে হচ্ছে আমাদের শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের মিনারটির শীর্ষবিন্দু। তাহলে এইখানে যে উন্নতি কোণটা সেটা হইতেছে কত, 30 ডিগ্রি। তাহলে মিনারটির উচ্চতাটা কত, এটা হইতেছে আমাদের মিনার। ওকে, তাহলে আমরা যদি একটু যদি দেখি, এটা 30 ডিগ্রি, তাহলে হইতেছে আমাদের লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই হইতেছে এখানে আমাদের ভূমি, তাহলে এটা হইতেছে 1/√3, 20 ডিভাইডেড বাই h। ওকে, এখন দেখো একটি মিনারের সরি আমি একটু কনসেপ্টে গোলাই ফেলছিলাম। একটি মিনারের পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ, এই যে মিনারটির এখানে শীর্ষবিন্দুর এই যে উন্নতি কোণ হবে, এটা শীর্ষবিন্দুর উন্নতি কোণ হইতেছে এখানে 30 ডিগ্রি। এখন বলা হচ্ছে মিনারটির উচ্চতাটা কত, অর্থাৎ এই উচ্চতাটা। আবার একটু খেয়াল করে, একটি মিনারের পাদদেশ থেকে, যেটা মিনারের পাদদেশ, এটা হইতেছে শীর্ষ, পাদদেশ থেকে 20 মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দু, এই যে শীর্ষবিন্দুর উন্নতি কোণ হচ্ছে এটা 30 ডিগ্রি হলে মিনারটির উচ্চতাটা কত, এই যে এটা।
তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা অতিভুজ, তাহলে এটার কি হয়ে যাবে ভাইয়া, এটা হয়ে যাবে ভূমি। এটা কি, তাহলে এটা হইতেছে আমাদের লম্ব। তাহলে আমরা জানি tan 30 ডিগ্রি ইকুয়াল টু লম্ব ডিভাইডেড বাই ভূমি। ওকে, এই যেটা একটু ভুল হয়েছে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে লম্ব এখানে কোনটা, এস, ভূমি কোনটা, ভূমি হইতেছে এখানে 20, তার পরবর্তীতে হচ্ছে tan 30 ডিগ্রির মান কত, 1/√3। তাহলে এইখানে আসতেছে কত, এখানে আসতেছে হচ্ছে এস ডিভাইডেড বাই 20। এটা হইতেছে আমাদের লম্ব, এটা হইতেছে ভূমি। তাহলে 1 এর সাথে 20 গুণ, √3 এর সাথে এস গুণ, তাহলে এস ইন্টু √3 ইকুয়াল হচ্ছে 20। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে 20 ডিভাইডেড বাই √3। ওকে, তাহলে এখানে আমাদের যেটা লম্ব, এই লম্বের মানটা হচ্ছে 20 ডিভাইডেড বাই √3। প্রথম আমি একটু গোলাই ফেলছিলাম, মানে হচ্ছে উন্নতি কোনটা, সো এই কনসেপ্টটা দিয়ে করবে, এটা হচ্ছে একেবারে যেটা পিওর কনসেপ্ট সেটা আর কি। সো আমরা আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে যে টাইপের প্রশ্ন হয় অনেকগুলো প্রশ্ন আমরা সমাধান করেছি। তোমরা যদি কোনো সমস্যা পেয়ে থাকো আমাকে জানাবা। সবার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।